আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস হবে বিবে সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের সপ্তম অধ্যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 1 নম্বর ফরম্যাটের অঙ্ক। সকলে আমাদের বইটা বের করুন। 7 নম্বর অধ্যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। এটা বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে, সব জায়গায় একইভাবেই আনসার করতে হবে। দেখুন, এই অধ্যায়ের অঙ্কগুলো সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমি 3টে ফরম্যাটে ভাগ করে দিয়েছি। আমাদের সিলেবাসে আছে ইনডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড এবং মিক্সড বেসিস। ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথড থেকে 10 মার্কের অঙ্ক আসবে সি পার্টে, আর মিক্সড বেসিস থেকে আসবে আপনার 4 মার্কের জন্য। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে মিক্সড বেসিস, এটা বি পার্টের জন্য ছোট প্রশ্ন করা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা প্রথমে 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 1 থেকে শুরু করব। ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি ওখানে বেসিক ধারণা দিয়েছি। চলুন আমরা দেখে আসি। এটা শখ দিয়েছিলাম, এই শখ নিয়ে আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর ক্লাসে। তো আমরা ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টে অ্যাক্টিভিটি লিখব। প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, 2 নম্বর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, 3 নম্বর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখন 1 নম্বর অ্যাক্টিভিটিতে কী কী আসে সবার তো জানা আছে, তারপরে একটু মনে করার জন্য আবার বলি। ইনডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথম আসবে নিট ইনকাম। নিট ইনকাম প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে, সমন্বয়তে পাবেন অথবা নিচের ইনকাম স্টেটমেন্টে সেখানেও দেওয়া থাকবে। এই নিট ইনকাম অ্যাডজাস্ট করতে হবে ভ্যারিয়াস আইটেম। কী কী আইটেমগুলো, যেমন ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন, রিটেন অফ, এগুলো যোগ করতে হবে। আর গেইন অন সেল অফ এনি অ্যাসেট, যে কোনো সম্পত্তি বিক্রি করে যদি গেইন হয় তাহলে এই নিট ইনকাম থেকে মাইনাস করতে হবে। লস অন সেল অফ এনি অ্যাসেট, কোনো একটা সম্পত্তি বিক্রি করে যদি আপনার লস হয় তাহলে এই নিট ইনকামের সাথে আপনি প্লাস করবেন। এরপরে আসবেন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট যদি এটা ডিক্রিজ হয় তাহলে প্লাস হবে, আর যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস হবে। কারেন্ট লাইবিলিটি এর বিপরীত, কারেন্ট লাইবিলিটি বাড়লে প্লাস হবে আর কমলে মাইনাস হবে। এই অপারেটিং অ্যাক্টিভিটি শেষ। ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট, সেল এবং পারচেস। সেল করলে প্লাস হয় আর পারচেস করলে মাইনাস হয়। শুধু ফিক্সড অ্যাসেট ছাড়া এখানে আর কোনো আইটেম আসবে না। এবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যে সমস্ত এলিমেন্ট আইটেমগুলো অর্থ আনয়নের সাথে জড়িত, সেই আইটেমগুলো ছাড়া অন্য কিছু আসবে না। যেমন ইস্যু অফ বন্ড, ইস্যু অফ ডিবেঞ্চার, ইস্যু অফ ডেপ্ট, ইস্যু অফ লোন, ইস্যু অফ কমন স্টক শেয়ার, ইস্যু অফ প্রিফারেড শেয়ার, ইস্যু অফ নোট পেবেল। ইস্যু লেখা থাকলে সেগুলো প্লাস করবেন, আর রিডেমশন লেখা থাকলে মাইনাস করবেন। যেমন রিডেমশন অফ বন্ড, রিডেমশন অফ লোন, রিডেমশন অফ নোট পেবেল, রিডেমশন অফ ডেপ্ট, ডিবেঞ্চার। আর কমন স্টক তো রিডেমশন হয় না, তবে প্রিফারেড শেয়ার রিডেমশন হয়। তারপরে ট্রেজারি স্টক, এই আইটেমগুলো। আর ডিভিডেন্ড পেইড থাকলে মাইনাস হবে, রিসিভ থাকলে প্লাস হবে। বেশিরভাগই ডিভিডেন্ড পেইড থাকে। এই হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির আইটেম। চলুন 1 নম্বর অঙ্কটা বের করুন আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1, 1 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্ক। ফরম্যাট অনুযায়ী অঙ্ক করলে সুবিধা হলো যে অঙ্ক খুব সহজে চেনা যায় আর সহজে মনে রাখা যায়। পরীক্ষার হলে নির্ভুল অ্যান্সার করা যায়। খুব অল্প সময়ে সিলেবাস সহজে আয়ত্ত করা একটা অভিনব কৌশল আমার আবিষ্কৃত এই ফরম্যাট। এইভাবে যদি আপনি অঙ্ক করেন, অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ইয়ারে আমার বই আছে, আপনারা আমার বইটা সংগ্রহ করবেন। সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আমাদের অফিস থেকে সুলভ মূল্যে আপনার হোম ডেলিভারি দেবে, ক্যাশ অন ডেলিভারি, বাড়িতে পৌঁছে যাবে, তারপরে টাকা দিবেন বই নিয়ে। অ্যাডভান্স করা লাগবে না 1 টাকাও। দেখুন, সেই ভালো যার সব ভালো তার। আপনার 1 সপ্তাহের মধ্যে একটা সাবজেক্ট পুরোটাই আয়ত্ত করা সম্ভব। আমার চ্যানেলে দেখবেন খুব সুন্দরভাবে আমি গুছাই দিয়েছি যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন স্যারেরা দেখেন বিভিন্নভাবে অঙ্ক করে। এইভাবে অঙ্ক করলে তো আসলে সহজে মনে রাখতে পারবেন না। খুব সহজে মনে রাখার একটা অভিনব কৌশল। আপনি একদিনে একটা অধ্যায় শেষ করতে পারবেন। আমার চ্যানেলে ভিজিট করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা অধ্যায় শেষ করতে অনলি 1 দিন সময় লাগবে এবং সহজে মনে রাখতে পারবেন। আপনারা সারা বছর যা পড়ে যা বুঝতে পারেননি, আপনি 7 দিনে
পুরো সাবজেক্টটা ক্লিয়ার করতে পারবেন। এই 1 মাস সময়তে আপনি 4টা ম্যাথ শেষ করতে পারবেন। দেখুন 1 নম্বর প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। এটা 15 সালে আসছে, 2001 সালে আসছে, 2010 সালে আসছে, এছাড়াও অনেকবার আসছে। আমি সবগুলো লিখে কালেকশন করিনি, এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কালেকশন দিয়েছি। প্রবলেম নম্বর 1, কম্পারেটিভ ব্যালেন্স শিট। এখানে ব্যালেন্স শিটে 13 সাল এবং 14 সাল দুটো সাল দেওয়া আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডাইরেক্ট ইনডাইরেক্ট মেথড যখন বলবে এরকম দুটো সাল দেওয়া থাকবে, দুটো সালের ব্যালেন্স শিট মিলানোও থাকবে। দেখুন এখানে ক্যাশ লেখা রয়েছে অ্যাসেটের ভিতরে। 13 সালে ক্যাশ ছিল 22,000 টাকা, আর 14 সালে সেই ক্যাশের ব্যালেন্স হয়েছে 63,000 টাকা। পরীক্ষার হলে যখন উত্তরপত্র তৈরি করবেন লাস্টে দেখবেন যে ক্যাশ মিলে যাবে, যখনই ওপেনিং ক্যাশ যোগ করবেন আর ক্লোজিং ক্যাশ 63,000 টাকা মিলে যাবে, তাহলে বুঝতে পারবেন পরীক্ষার হলেই যে এটা অঙ্কটা সঠিক হয়েছে কিনা। তো অঙ্ক শুরু করার সময় প্রথমে সমন্বয় থেকে শুরু করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন সমন্বয় আছে কয়টা? 6টা। এই 6টা সমন্বয় কোন সমন্বয় কোন অ্যাক্টিভিটির সাথে জড়িত সেটা আমি আগে এখানে বাছাই করে বলবো, খেয়াল করবেন। প্রথম 1 নম্বর সমন্বয় নিট ইনকাম ফর 2014 সাল। নিট ইনকাম আমাদের অপারেটিং অ্যাক্টিভিটির প্রথম আইটেম, এই নিট ইনকাম আসবে। এবার ক্যাশ ডিভিডেন্ড, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির প্রথম আইটেম। বন্ড পেবেল, এখানে ইস্যু আছে না রিডেমশন আছে, ভালো করে খেয়াল করবেন। বন্ড পেবেল অ্যামাউন্টিং টু টাকা 50,000 ওয়ার রিডেম, পরিশোধ করা হয়েছে, পরিশোধ করলে মাইনাস ফিগার, ফাইন্যান্সিংয়ে মাইনাস হবে। ক্লিয়ার? 4 নম্বরে কমন স্টক শেয়ার ইস্যু, কমন স্টক ইস্যু করা হয়েছে, ইস্যু করলে ফাইন্যান্সিংয়ে প্লাস হবে। তো কমন স্টক একটা ফাইন্যান্সিংয়ের আইটেম, ইস্যু লেখা থাকলে প্লাস, রিডেমশন লেখা থাকলে মাইনাস। তো কমন স্টক তো আর রিডেমশন থাকে না। এবার আসুন ডিপ্রিসিয়েশন 24,000 টাকা। ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন, রিটার্ন অফ, এই জাতীয় আইটেমগুলো সব অপারেটিং অ্যাক্টিভিটি। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটি পেলাম আমরা 2টা, 1 নম্বর আর 5 নম্বর। 6 নম্বর সমন্বয় বলছে সেল ফর দ্য ইয়ার ওয়ারেজ টাকা 9,78,000। এই সেল এটা আমাদের ইনডাইরেক্ট মেথডে কোনো কাজে আসে না। এই টোটাল সারা বছরের বিক্রয়, এটা ডাইরেক্ট মেথড হলে কাজে লাগবে। তাহলে আমাদের 6 নম্বরটা টোটালি অমিটেড, এটা ছাড়া অঙ্ক করা হবে। ইনস্ট্রাকশন বলছে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট ফর ক্যাশ ফ্লো ফর 2014 ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড। দেখেন ডাইরেক্ট মেথড নাকি ইনডাইরেক্ট মেথড ক্লিয়ার বলে দিল। ইনডাইরেক্ট মেথডে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে সবাই খাতা কলম বের করেন, উত্তরপত্র সলিউশন শুরু করলাম। ডেল্টা লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইন্ডেড 2014 সাল 31 ডিসেম্বর। প্রথমে পার্টিকুলার্স আর টাকা, টাকা 2টা কলাম টাকার। এই পার্টিকুলারের মধ্যে 1 নম্বরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি লিখে আন্ডারলাইন করেন। প্রথমে আইটেমটা আমরা জানি অপারেটিং অ্যাক্টিভিটির, এ হলো নিট ইনকাম কত টাকা? 1,25,000 টাকা। ব্যাস লিখে ফেলেন, লেখা হয়েছে। এবার আসেন ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন, রিটার্ন অফ, এই জাতীয় আইটেম সমন্বয়ের মধ্যে আমরা পেয়েছি 5 নম্বর সমন্বয়তে 24,000 টাকা। ব্যাস লিখলাম। আমরা জানি ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন, যে কোনো কারণে যদি সম্পত্তি কমে যায় তাহলে সেটা প্লাস করতে হয়। তাহলে সম্পদ কমে গেছে, অবস্থায় হয়েছে, এই যে প্লাস ফিগার দিয়ে দিলাম, ব্যাস ওকে। এছাড়া সমন্বয় এই 6টার ভিতরে 2টা আইটেমই শুধু পেয়েছি অপারেটিং অ্যাক্টিভিটি। এবার সমন্বয় শেষ। এবার যাবো আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি দেখব। শুরু করেন। কারেন্ট অ্যাসেট দেখেন ক্যাশ বাদে, ক্যাশটা কী জন্য বাদ দেওয়া হয়? এটা তো লাস্টে উত্তরে আসে, ওপেনিং ক্যাশ যোগ করলে ক্লোজিং ক্যাশ উত্তর বেড়ে যায়, এই জন্য কিন্তু এটা বাদ দিয়ে রাখি কারেন্ট অ্যাসেটে। এবার তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। 13 সালে 76,000 আর 14 সালে 85,000। কত টাকা? 9,000 টাকা। 9,000 টাকা বাড়ছে না কমছে? বেড়েছে। ইনক্রিজ হলে মাইনাস হবে, তাহলে ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা মাইনাস করা হয়েছে 9,000 টাকা। এরপরে ইনভেন্টরি 1,89,000 আর 1,80,000। দেখেন 13 সালে 89,000 ছিল, কিন্তু 14 সালে 80,000-এ নেমে গেল, তাহলে কি ডিক্রিজ হয়েছে না? ডিক্রিজ হয়েছে। কত? 9,000 টাকা। 9,000 টাকা ডিক্রিজ হয়েছে, প্লাস করতে হবে। তারপরে এখানে আর কারেন্ট অ্যাসেট নাই, কারেন্ট লাইবিলিটির দিকে আসেন। ব্যালেন্স শিটে এই দেখেন নিচের অংশে কারেন্ট লাইবিলিটি আছে অ্যাকাউন্ট পেবেল। 47,000 থেকে 34,000-এ নেমে গেছে। দায় কমে গেলে মাইনাস হয়, দায় বেড়ে গেলে প্লাস হয়। তাহলে দায় কমে গেছে, ডিক্রিজ।
তো মাইনাস হয়েছে কত টাকা, 13,000 টাকা। ব্যাস, অ্যাকাউন্ট পেবেলের পরে আর বন্ড পেবেল, কমন স্টক, রিটার্ন আর্নিং এগুলো সব অনার্স সিকিউরিটি, এগুলো আর কারেন্ট লাইবিলিটি নাই। ব্যাস ওকে, অপারেটিং অ্যাক্টিভিটি শেষ। এখন যোগ করলাম আর বিয়োগ করলাম। 9,000 মাইনাস আছে, 9,000 প্লাস আছে, এই দুটো কাটাকাটি। 13,000 টাকা 24,000 থেকে বাদ দিলাম, দিলে আর থেকে 11,000। এই 11,000 টাকা 1,25,000-এর সাথে যোগ করলাম। তো 1,36,000 অপারেটিং অ্যাক্টিভিটি, 1,36,000 কি পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? যদি পজিটিভ হয় তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি, আর যদি নেগেটিভ হয় নেট ক্যাশ ইউজেস বাই অপারেটিং অ্যাক্টিভিটি। মনে থাকবে, প্রোভাইডেড আর ইউজেস কখন লেখা হয়? মাইনাস ফিগার হলে ইউজেস আর প্লাস ফিগার হলে প্রোভাইডেড। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই তো অপারেটিং অ্যাক্টিভিটি শেষ। এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আমরা জানি ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট, সেল এবং পারচেস, এই ছাড়া কোনো ভাষা এখানে ইউজ করা হবে না। তাহলে সমন্বয়তে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটির একটা আইটেমও খুঁজে পাইনি। তাহলে এখন কি করতে হবে? ব্যালেন্স শিটে আসতে হবে। ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট কয়টা? ল্যান্ড আর ইকুইপমেন্ট, এই দুইটা ছাড়া আর কোথাও পাইনি। ল্যান্ডের অবস্থা দেখেন, আগে ছিল 1,13,000 সালে, আর 14 সালে 75,000-এ নেমে গেল। কমে গেল কী করে? ল্যান্ড নিশ্চয়ই বিক্রি হয়েছে। কত টাকা বিক্রি হয়েছে? 25,000 টাকা। তো সেল অফ ল্যান্ড প্লাস হবে, প্লাস করলাম 25,000 টাকা। নেক্সট, ল্যান্ডের পরে আছে আপনার ইকুইপমেন্ট। 2 লক্ষ টাকা ছিল ইকুইপমেন্ট, এখন 2,60,000। অর্থাৎ 13 সালে যে 2 লক্ষ টাকা ছিল, 14 সালে 2,60,000। এই 60,000 টাকা বৃদ্ধি পেয়েছে। কীভাবে বৃদ্ধি পাইল? নিশ্চয়ই আমরা পারচেস করেছি, ক্রয় করেছি, নাইলে বাড়বে কী করে? তাহলে পারচেস কত? 60,000 টাকা। পারচেস অফ ইকুইপমেন্ট 60,000 টাকা মাইনাস ফিগার। এছাড়া তো আর ফিক্সড অ্যাসেট নাই, তো যোগ বিয়োগ করেন, 60 থেকে 25 বাদ দিলে 35,000। 35,000 টাকা মাইনাস ফিগার হয়ে গেছে। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে মাইনাস ফিগার হলো, এটা আপনি লিখবেন নেট ক্যাশ ইউজেস বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ব্যাস, একটা মাইনাস ফিগার হয়েছে। 3টা অ্যাক্টিভিটির ভিতরে প্রথমটা 1,36,000 টাকা পজিটিভ প্লাস ফিগার, আর দ্বিতীয়টা হলো মাইনাস ফিগার। এবার 3 নম্বর অ্যাক্টিভিটি হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আমরা সমন্বয়তে 3টে আইটেম পেয়েছিলাম। প্রথম পেয়েছিলাম ক্যাশ ডিভিডেন্ড পেইড 60,000 টাকা। এই 60,000 টাকা এখন মাইনাস করব, লিখলাম পেইড ক্যাশ ডিভিডেন্ড মাইনাস 60,000 টাকা। দ্বিতীয় সমন্বয়তে পেয়েছি বন্ড পেবেল অ্যামাউন্টিং টাকা 50,000 ওয়ার রিডিম ফর ক্যাশ, পরিশোধ করে দেওয়া হয়েছে, পরিশোধ করলে মাইনাস হয়। রিডেমশন অফ বন্ড 50,000 টাকা মাইনাস ফিগার, ব্র্যাকেট দিয়ে রাখলাম মাইনাসের জন্য। আরেকটা সমন্বয় আছে কমন স্টক ওয়াজ ইস্যু ফর টাকা 50,000 ক্যাশ, ইস্যু অফ কমন স্টক 50,000 টাকা প্লাস ফিগার। ব্যাস, এবার আসেন সমন্বয় 3টে আমরা এখান থেকে নিয়েছি, কমন স্টক, বন্ড এবং ডিভিডেন্ড পেইড। এছাড়া উপরে ব্যালেন্স শিট একটু চেক করতে হবে। যেমন বন্ড পেবেল 2 লক্ষ ছিল, সেখান থেকে 50,000 পরিশোধ করার পরে 1.5 লক্ষে চলে আসছে, কমে গেছে। সমন্বয়তে আমরা পেয়েছি রিডেমশন। যদি সমন্বয়তে না থাকতো তো এইখানে আমরা দেখে বুঝতে পারতাম যে দায় আগে ছিল বন্ড পেবেল 2 লাখ, পরে আসছে 1.5 লাখে, তার মানে 50,000 পরিশোধ হয়েছে। আমরা উইলিংলি লিখে দিতাম রিডেমশন অফ বন্ড পেবেল 50,000 টাকা মাইনাস ফিগার করতাম। যাকে এটা ক্লিয়ার হয়েছে। 2 নম্বরে দেখেন কমন স্টক শেয়ার আগে ছিল 1,64,000, 14 সালে এসে 2,14,000। এখানে যে 50,000 বাড়লো, না এই 50,000 কীভাবে বাড়লো? নিশ্চয়ই আমরা শেয়ার বিক্রি করেছি, শেয়ার ইস্যু হয়েছে। তো শেয়ার ইস্যু যেহেতু সমন্বয় দেখে আমরা শেয়ার ইস্যু দেখেছি, 50,000 লেখা ছিল, যদি না লেখা থাকতো তাহলে আমরা এখান থেকেই ট্রিটমেন্ট দিতাম যে ইস্যু অফ কমন স্টক শেয়ার, দায় বেড়েছে, নিশ্চয়ই শেয়ার না বিক্রি করলে তো আর এটা বাড়তো না, তো এটা লিখতে পারতাম। বাস, ওকে, মিলে গেল। তো পুনরায় যেন না লিখেন এটা, বাস ওকে। আচ্ছা, আরেকটা মাথায় রাখবেন যে 2টা আইটেম এই ব্যালেন্স শিট থেকে কখনও উত্তরপত্রে লেখা যাবে না। সেই আইটেম দুটো হলো এই রিটেন আর্নিং এবং
আমি একটু লাল করে দিই না, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এই দুইটা কখনো কিন্তু এই দুইটা ভাষা ক্যাশ ফ্লোতে আসবে না। তবে হ্যাঁ, এই অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আমাদের উপকারে আসবে কখন, যখন অবস্থায় দেওয়া থাকবে না, তখন ক্যালকুলেশন করে এখান থেকে আমরা ডিপ্রিসিয়েশন হিসাব করে নিতে পারবো। যদি ডিপ্রিসিয়েশন সমন্বয়তে না লেখা থাকতো, দেখেন সমন্বয়তে আমাদের ডিপ্রিসিয়েশন লেখা ছিল 5 নম্বর সমন্বয়তে 24,000 টাকা, এটা যদি না লেখা থাকতো তাহলে আমি এখনই আপনাদের হিসাব করে দিতাম যে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ছিল 13 সালে 42,000 টাকা, সেটা বৃদ্ধি পেয়েছে, এখন 66,000 টাকা হয়েছে, কত বাড়ছে, বিয়োগ করে পাই 24,000 টাকা, অতএব চলতি বছরের অবস্থায় 24,000 টাকা, এভাবে হিসাব করে নিতাম। কিন্তু যেহেতু সমন্বয়তে আছে সুতরাং এখান থেকে হিসাব করবো না। তবে হিসাব করার পরেও কিন্তু অ্যাকুমুলেট লিখতে পারবো না, তখনও ডিপ্রিসিয়েশন এক্সপেন্স লিখতে হবে। এবার দেখেন রিটেন আর্নিং তো আমাদের কাজে লাগবে না, তাই না? তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের ওয়ার্কিং করতে কাজে লাগবে। যদি ডিভিডেন্ড না দেওয়া থাকতো, নিট প্রফিট না থাকতো, তাহলে আমরা এইটা হিসাব করতাম। কীভাবে হিসাব করতাম, যে ডিভিডেন্ড অথবা নেট ইনকাম যে কোনো একটা থাকলো, এখন ডিভিডেন্ড দেওয়া রয়েছে কত, ডিভিডেন্ড 60,000 টাকা। আচ্ছা দেখেন 1,34,000 টাকা রিটার্ন আর্নিং, লভ্যাংশ দিলে তো রিটার্ন আর্নিং কমে যায়, তো 1,34,000 থেকে 60,000 বাদ দিয়ে দেবো, দিলে একটা ফিগার আসবে। সেই ফিগারের সাথে এই 1,99,000 টাকা মাইনাস করব, মাইনাস করলে যে ফিগারটা বের হবে সেইটাই হলো চলতি বছরের মুনাফা। সেই মুনাফা কত, 1,25,000। যদি প্রফিট না দেওয়া থাকতো এভাবে বের করে নিতাম, আর যদি প্রফিট দিয়ে ডিভিডেন্ড না দেওয়া থাকতো তাহলে ডিভিডেন্ডও আমরা ওই রিটার্ন আর্নিংয়ের মাধ্যমে বের করে নিতে পারতাম। তাছাড়া রিটার্ন আর্নিং নামে কোনো কথা কিন্তু আমরা উত্তরপত্রে লিখব না, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। ব্যাস, ওকে, আমাদের অঙ্ক শেষ। এখন আসেন যোগ বিয়োগ করে দেখাই। এই যে ফাইন্যান্সিংয়ের যোগ বিয়োগ করলাম, 50,000 কেটে গেল, 60,000 মাইনাস থেকে গেল, তো এটাও তো নিট ক্যাশ ইউজেজ বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখন যোগ বিয়োগ করেন, 1,36,000 থেকে 35,000 বাদ দিলে 1,01,000 থাকে, 1,01,000 থেকে 60,000 বাদ দিলে 41,000 টাকা থাকে। 41,000 টাকা পজিটিভ, যদি পজিটিভ থাকে এটারও নাম লিখতে হবে নিট ক্যাশ ইনক্রিজ, যদি নেগেটিভ হইতো নিট ক্যাশ ডিক্রিজ, এটা লিখতাম। এর সাথে ওপেনিং ক্যাশ যোগ করা হয়েছে, ওপেনিং ক্যাশ 22,000 টাকা। ক্লিয়ার? এখন ওপেনিং ক্যাশ 22,000 টাকা যোগ করলে ফলাফল হলো 63,000 টাকা। এই 63,000 টাকা হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। সবাই বুঝতে পারছেন? তাহলে এইটুকু হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক। মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে আপনার এই 10 মার্কের অ্যান্সার করতে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে A+ পাওয়া খুবই সহজ। সহজ অধ্যায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা অধ্যায় সব থেকে সহজ। এরপরে 6 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর, এই হলো আপনার সাজেশন। তো ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নিব। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, কাজে লাগবে ইনশাল্লাহ। পরে আগামী দিন আমরা নেক্সট অঙ্কগুলো করবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।